অভিষেক বাবু ডায়মন্ড হারবারে যেতেন নাই, মানে জেতার পরে খুব কম যেতেন। এখন দেখছেন ঘন ঘন যাচ্ছে কেন বলুন তো? দেখছেন না ঘন ঘন যাচ্ছে কেন? চাপ পড়েছে বলেই তো। তো বিরোধীদেরকে যত শক্তিশালী করবেন জনগণ তত উপকৃত হবে। আমাদেরকে যত শক্তিশালী করবেন তৃণমূল তত আপনাদেরকে পরিষেবা দেবে। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দেখুন, ইতিপূর্বে আমি বলেছি আমার প্রশ্ন আমি জানিয়েছি যে আমার ইচ্ছে রয়েছে মৌসিক ব্যানার্জির বিরুদ্ধে আমি কন্টেস্ট করব। তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম। এবার হচ্ছে দল, আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি প্রস্তুত আছি। তবে আশা করব দল আমাকে অনুমোদন দিয়ে দেবে, কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি তাহলে কিভাবে বলছেন দলের? অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয়। যে যার ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিই। ডায়মন্ড হারবার প্রোগ্রাম করেন, তারপরের দিনই দেখলাম যে অভিষেক রিভিউ মিটিং করলো এবং সেখান থেকে বিভিন্ন হুমকি চুমকি আসছে। দেখুন, অভিষেক বাবু রিভিউ মিটিং করবেন কি করবেন তাদের দলের ওটা পলিসির মধ্যে পড়ে। তবে একটা কথা বলবো, অভিষেক বাবু তো চাপে পড়েছেন, পায়ের নিচে তার মাটি কতটা আছে না নাই সেটা তিনি দেখছেন। তবে তিনি যাই করুক না কেন 2024-এ তিনি পরাজিত হবেন। ডায়মন্ড হারবারের মানুষ প্রস্তুতি নিয়েছেন, তারা দোয়া আশীর্বাদ এবং ভোট আমার পক্ষে দেবেন, দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবেন আর অভিষেক বাবুকে কালীঘাটে পাঠিয়ে দেবেন। 500 টাকার জন্য নাকি ভিক্ষা দিচ্ছে, আপনি আসলে নাকি হচ্ছে চাকরি বা কর্মসংস্থান করবেন। হ্যাঁ দেখুন, প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ, রাজ্য সরকার যে কাজটা করছেন 500,000 টাকা দিয়ে, এটা আনপ্রোডাক্টিভ। উপরন্তু মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে। যখন শিক্ষকের কথা বলি, টিচারের কথা বলি, ডাস্টার চকের কথা বলি, কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন, কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন, হসপিটালে ডক্টর নেই কেন, মেডিসিন নেই কেন, এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। তো আমরা চাই প্রোডাক্টিভ হোক, আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই। যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয়, মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা আমরা করব। কংগ্রেসের সঙ্গে জোটের কথা চলছে এবং তৃণমূল কংগ্রেস একটা জোট নিয়ে নাটক চলছে, তার মাঝে আজকে দেখা গেল রাহুল গান্ধী যখন ঢুকলেন তার গাড়িতে হামলা করা হলো, কি বলবেন? যেটা একদম অন্যায়। শুধু রাহুল গান্ধী নয়, বিজেপিরও যদি কেউ আসে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, রাজনৈতিক কর্মসূচি করলে তাদেরকে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে শাসকের মাধ্যমে, আমাদেরকেও বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে দেওয়া না, জায়গার যে পারমিশন আছে তৃণমূলের নেতারা এসে সেই মালিককে তুলে নিয়ে গিয়ে ডিস্টার্ব করছে, যেভাবে যে বিরোধী কণ্ঠকে রোধ করার খেলায় যেভাবে তৃণমূল মেতে উঠেছে সেটাকে ধিক্কার জানায়, নিন্দা জানায়। আর রাহুলজির সাথে আজকে কী হচ্ছে জানি না, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাকেও ধিক্কার জানাবো। আমাদের রাজ্যের সংস্কৃতি এটা নয়। রাহুলজিরা অন্য রাজ্য থেকে এসছে, আমাদের রাজ্যের কালচার সম্পর্কে যদি এই ধরনের নয় কালচার যদি এটা শুনে যায়, বাংলার তো সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এরকম কাজ করব না যাতে আমাদের রাজ্যের সুনাম ক্ষুণ্ণ। জোট নিয়ে কি বলবেন? জোট নিয়ে যে টানাপোড়েন চলছে। দেখুন, এই জোটের মধ্যে আমরা নাই, কোনো শব্দ খরচ করতে চাই না। বিরোধীদেরকে যত শক্তিশালী করবেন জনগণ তত উপকৃত হবে। আমাদেরকে যত শক্তিশালী করবেন তৃণমূল তত আপনাদেরকে পরিষেবা দেবে। যদি পরিষেবা আপনারা ঠিকঠাক পেতে চান, আইএসএফ কে বা বিরোধীদেরকে শক্তিশালী করুন, তখন শাসক নড়ে চড়ে বসবে। আর জানবেন না, যদি না শক্তিশালী হয় ওরা তো কিছু করতে পারবে না, ভোট তো সব আমরাই পাবো, সিএর ভয় দেখাবো, ভোট দিয়ে দেবে। আবার 2026-এ নির্বাচনের সময় বিজেপির সাথে গট আপ করে বিজেপির 4টে দিল্লির নেতাকে নিয়ে এসে উগ্র বক্তব্য দিয়া করিয়ে দেবো, সব ভোট তো আমাদের কাছে চলে আসবে। তাহলে কি আর উন্নয়ন হবে? আর যদি ওর বিরুদ্ধে একবার ভোট দেন, সব ঠান্ডা মেরে যাবে। তখন এসে আপনাকে কি করবে? ভোটের সময় যেমন কাকা জ্যাঠা নানা বলে তেল লাগাতো, 5 বছর ধরে আপনার পাশে থাকবে। এবার আপনারা কি চান, আপনাদের হাতে ছেড়ে দিলাম আমরা। কারণ আমি দেখছি তো, একটু না সতর্ক না সজাগ হলে আপনারা ক্রমশ তলহনিতে চলে যাচ্ছে। আমি আপনাদের হয়ে একটা কোশ্চেন করেছিলাম বিধানসভাতে, তো চাষবাস করেন, কৃষক মানুষই তো মনে হয় বেশি। যতটা আসলাম চারিদিকে শুধু কৃষি জমি, মেন রুট থেকে দুদিকেই কৃষি জমি, ভালো লাগছিল দেখতে। তো আপনাদের হয়ে একটা প্রশ্ন করেছিলাম বিধানসভাতে আমি, যে বর্তমানে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত? অনেক বড় বড় কথা অনেক ফেলাও করে বিধানসভার মধ্যে বলে শাসক, কিন্তু এর উত্তরটা মন্ত্রী আজও পর্যন্ত আমাকে দিলেন না। কারণ কি বলুন তো? আপনাদের মাসিক গড়াই 7,000 টাকার নিচে, 7,000, বিলো 7,000। আপনারা ভাবতে পেরেছেন? আপনারা ভাবতে পেরেছেন আপনাদের প্রচেষ্টাতে পশ্চিমবাংলার যে অর্থনীতি চাকা চলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখেন, অর্থাৎ কৃষকরা। পশ্চিমবাংলার 1 বছরে যেটা রাজস্ব আসে তার প্রায় 50% কৃষিক্ষেত্র থেকে উঠে আসে। তাহলে আপনাদের জন্য পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা সচল আছে।
তারপরেও আপনারা এত মেহনত করছেন, এত মেহনতের পরেও আপনাদের কি অবস্থা দেখলাম। মাস গেলে আপনাদের আর্থিক অবস্থা মানে ইনকাম পরিবার পিছু 7,000-এর নিচে। তাও এটা 2021 সালের আমি ডেটা বলছি। 2023-24 চলছে। যদি এই সরকারের আমলে বাড়তো তাহলে নিশ্চিতভাবে আমার প্রশ্নের উত্তর দিত তো সরকার। কি বলছেন আপনারা? দিত তো নাকি? কিন্তু দেয়নি। কারণ কি? আমার মনে হয় তাহলে ইনকাম আরো কমে গিয়েছে। পশ্চিম বাংলায় 1,10,00,000 হেক্টর, বিগত দিনে ছিল 88 লক্ষ হেক্টর, এখন বেড়ে 1,10,00,000 হেক্টর চাষযোগ্য জমি আছে। পশ্চিম বাংলায় 1,10,00,000 হেক্টর জমিতে কৃষিকাজ হয়, চাষ হয়। সেখানকার কৃষকদের মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম। চলে যান আপনি হরিয়ানাতে, চলে যান জম্মু অ্যান্ড কাশ্মীরে, চলে যান রাজ্যের বিভিন্ন রাজ্যে চলে যান, সেখানকার কৃষকদের মাস গেলে 15,000, 17,000, 18,000, 22,000 টাকা ইনকাম। আমাদের কৃষকদের কেন 7,000-এর নিচে ইনকাম? এ প্রশ্ন আমি বিধানসভার মধ্যে করেছি, উত্তর দিতে পারেনি। উত্তর না দিতে পারার ফলে কি বলছে আইএসএফ নওশাদ সিদ্দিকী, বিজেপির দালাল। উত্তর দিতে না পারার ফলে কি বলছে আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, এ বলে আমাদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু আমি প্রশ্ন করেছি বিধানসভার মধ্যে, মাননীয় মন্ত্রীর কাছে জানতে চেয়েছি, মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি, মাত্র 313 হেক্টর জমি মেঘালয়ে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকা যদি ইনকাম করতে পারে, আমাদের রাজ্যের কৃষকরা কেন পাচ্ছে না? এর জবাব আপনাকে দিতে হবে। ভাবতে পেরেছেন? মাত্র 313 হেক্টর, এখানে 1,10,00,000 হেক্টর। কত তফাৎ! এখানকার কৃষকদের মাত্র 7,000-এর নিচে, আর ওখানে 29 থেকে 30,000 টাকা ইনকাম। এইটা কম বেশি কেন এত? ওরাও কৃষক, আমরাও কৃষক। এখানে এত দালাল বেরিয়ে গেছে, এখানে মমতা ব্যানার্জির এত ভাইপোদের দৌরাত্ম। ভাইপো মানে নিজের ভাইপোর কথা বলছি না আমি, তার দলের কথা বলছি। কৃষক পেঁয়াজটা মাছ থেকে তুলে যদি 10 টাকায় কিলো বিক্রি করে, সেটাই আমাদেরকে 60 টাকা মার্কেটে, খোলা মার্কেটে কিনতে হচ্ছে। এই মধ্যিখানে ওই মমতা ব্যানার্জির ভাইপোরা খেয়ে নিচ্ছে 50 টাকা। এটা বন্ধ করার জন্য আমরা দাবি তুলেছি। এই মধ্যিখানে 50 টাকাটাই আমরা চাই কৃষকের হাতে যাক। যদি এই মধ্যিখানে 50 টাকা কৃষকের হাতে যায়, তাহলে মেঘালয়ের কৃষক বা হরিয়ানার কৃষকদের মতো মাস গেলে 29,000, 22,000, 18,000 টাকা করে আমাদের কৃষকরাও ইনকাম করতে পারবে। এ কথা আমরা বলি, এ কথা বলি ওদের রাগ হয়, আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। আমাদের কৃষকরা আরো কেন দুর্বল হয়ে যাচ্ছে, আর্থিকভাবে আরো পিছিয়ে যাচ্ছে কেন? আপনারা জানেন যে, অনেকে জানেন বা অনেকে জানেন না, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কৃষিকাজের যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়। সার থেকে শুরু করে, গাছের চারা থেকে শুরু করে বিভিন্ন জিনিস অনেক সময় বিনামূল্যে পাওয়া যায়। কতজন কৃষক পেয়েছে? আচ্ছা, এখানে কজন কৃষক আছে একটু হাত তুলুন তো। ওরে বাবা, কেউ পাননি। কিন্তু এটা সময়ে সময়ে প্রতি বছর নিয়ম করে করে আপনাদের ব্লক অফিসে আসে। যারা গরিব কৃষক সার পাবে বিনামূল্যে, যারা গরিব কৃষক, যারা কৃষক গরিব, তারা ধানের চারা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন পায়। আবার অনেকদিন সাবসিডিতে পায়। ধান কাটা মেশিন দেখেছেন তো, বা ট্রাক্টর দেখেছেন তো, ওগুলো সাবসিডিতে পাওয়া যায়, আপ টু 40% সাবসিডিতে পাওয়া যায়। অত বড় মেশিন আমি দরকার নেই, অত টাকা আমাদের নেই কিনার, আমি ওখানে যাচ্ছি না। স্প্রে করা মেশিন আমরা সবাই কিনি না? যারা কৃষক প্রত্যেকের বাড়িতে আছে, এখন ব্যাটারি চালিত স্প্রে করা মেশিন 4,000 টাকা মনে হয় দাম। যদি আপনি ব্লক থেকে কিনেন, অনেক সময় ব্লকের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যায়, আমি বিনামূল্যটা ছেড়ে দিচ্ছি। যদি সময়ে অ্যাপ্লিকেশন করে ব্লক থেকে কেনেন, 40% পর্যন্ত আপনি সাবসিডি পাবেন। যদি 4,000 টাকা মেশিনটা, আপনি 1,600 টাকা সাশ্রয় হতো। কিন্তু এই মধ্যখানে কি হচ্ছে, 1,600 টাকা আপনাকে এক্সট্রা দিয়ে বাইরে খোলা মার্কেট থেকে কিনতে হচ্ছে। কিন্তু সময়ে সময়ে ব্লকে মালটা আসে। কে মালটা খায়? ওই মমতা ব্যানার্জির ভাইপোরা, নকল, যারা জীবনে মাঠের ধারে যায়নি, তারা কৃষক সেজে মালটা তুলে খেয়ে নিচ্ছে, আর আপনাদের মালটা চুরি হয়ে যাচ্ছে।
তাই কৃষক বন্ধুদের বলবো, কালকে চলে যাবেন কোথায়? ব্লকে। ব্লকে গিয়ে একটা অফিসার আছে, বিডিও অফিসারের নিচের র্যাঙ্ক হয়। ব্লকে সর্বোচ্চ র্যাঙ্কের অফিসার বিডিও, তার নিচের র্যাঙ্ক এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটা অফিসার থাকে এডিএ। ওনার সাথে গিয়ে আপনারা কৃষকরা যোগাযোগ করবেন, তাকে বলবেন যে সাহেব আপনার ফোন নম্বরটা দিন। তার ফোন নম্বর আপনি নেবেন আর আপনার ফোন নম্বর তাকে দিয়ে আসবেন। ভয় ভীতি পাওয়ার কোনো জায়গা নাই। আপনি ভাববেন আমি চাষি ভুষি মানুষ, একটা সাহেবকে গিয়ে কি বলবো, এটা ভাববেন না। এই হতাশার মধ্যে ভুগবেন না। ওই সাহেবকে রাখা হয়েছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য, আপনারাই রেখেছেন, আপনারা ওই সাহেবের মাইনে দেন। ওই সাহেবের মাইনে মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দেয়নি, মোদিজি তার বাড়ি থেকে গুজরাট থেকে এনে দেয়নি। ওই সাহেবের মাইনে, এডিএ স্যারের মাইনে আপনারাই দিচ্ছেন, এটা মাথায় থাকে জানো। যদিও পশ্চিমবাংলার যে ব্লকগুলো আছে তার সেই ব্লকের মধ্যে এখনো 122টা ব্লকে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এডিএ স্যারের এখনো শূন্য পদ বাকি আছে। মমতা ব্যানার্জি কৃষকদের নিয়ে অনেক মায়া কান্না কাঁদে, এখনো 122টা এডিএ স্যার দেয়নি, শূন্য পদ আছে। তারপরেও বলবো আপনারা যাবেন, গিয়ে এডিএ স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা রাখুন, আমি এলাকার এই ব্লকের আমি একজন কৃষক। যখন যা আসবে অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন, আমরা অ্যাপ্লিকেশন করে সেটা নেব। মাথায় থাকবে তো নাকি? আপনারা না যোগাযোগ করার ফলে তৃণমূলীরা, একদম নাম ধরে বলছে, তৃণমূলরা যারা জীবনে মাঠে যায় না তাদেরকে নকল কৃষক দেখিয়ে মাল তুলে নিচ্ছে, আর আপনারা মার্কেট থেকে দামে মালটা কিনতে হচ্ছে। কেন কিনবেন? জাস্ট একটা উদাহরণের জন্য বলছি। আমরা বারবার সরকারকে বলেছি কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করা হোক, ট্রেনিং দেওয়া হোক। বিজ্ঞানসম্মতভাবে চাষ করলে কি হবে? প্রতিনিয়ত দেখবেন এখন চাষযোগ্য জমি কমে যাচ্ছে। কৃষকরা আমরা কি ভাবি, আমিও ভাবতাম যে বেশি সার দিলে হয়তো তাড়াতাড়ি ফসল বেড়ে যাবে, বড় বড় ফসল হবে, এটা স্বাভাবিকভাবে ভাবি। এটা এই জানা এখানে তো অনেকের ঘেরি আছে তো নাকি, অনেকে মাছও তো চাষ হয়। হ্যাঁ, ওইটা বাগদার দিকটা আছে না, কৃষি প্রধান এলাকা। বলছি যে প্রতিনিয়ত আমাদের, আচ্ছা এই বিষয়টা বলছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? ভোটের সময় যাকে ইচ্ছা ভোট দেবেন, কে চোর আর কে ডাকাত নতুন করে বলতে লাগবে? হ্যাঁ, জ্যোতিপ্রিয় বাবু কি করেছে আর বাকিগুলো যেগুলো ধরতে বাকি আছে, কারা কি চুরি করেছে আমরা মোটামুটি জেনে গিয়েছি। আমার মনে হয় আপনারা আপনাদের অধিকারগুলো আগে জানুন। চোর ডাকাতকে আমরা জেনে গিয়েছি, এবার নিজের অধিকারটা জানুন। অন্তত নিজের অধিকার জানলে সেই কথাটা নিজে বলতে পারবে। সেই কৃষক বন্ধুদের কথা কয়েকটা শুনে নিন। এমনি ভাই বক্তব্য দিবার মুডটা আগেই নষ্ট করে দিয়েছে আমার। সবার একটা মুড থাকে, সেটা যা করেছে নষ্ট হয়ে গেছে আমার। যেটা কৃষকদের বন্ধুদের কথা কয়েকটা বলে রাখি, অন্তত আপনারা শুনে রাখুন, আপনাদের লাভ হবে। দীর্ঘক্ষণ বসে আছে, কি হচ্ছে, চাষযোগ্য জমি প্রতিনিয়ত কমছে, কিন্তু প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে। কৃষক বন্ধুরা অনেক ক্ষেত্রে কি হয়, স্বল্প জমিতে বেশি চাষ করার জন্য বেশি সার দিচ্ছে, কিন্তু সার দিলে বেশি লাভ কিছু হবে না, ক্ষতি হচ্ছে। মানে বিজ্ঞানসম্মত, বিজ্ঞান বলছে যদি আপনি বেশি সার দিয়ে যেটা ভাবছেন বেশি ফলাবো, ওতে ক্ষতি হচ্ছে কি, বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, ওই সারের ইফেক্ট আপনার শরীরে হচ্ছে, এবং যেটা খাচ্ছি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটাকে যদি বিজ্ঞানসম্মতভাবে আমরা চাষ করি, তাহলে বেশি ফলনও হবে, চাষি 2 পয়সা এক্সট্রা পাবে, এবং সার যে বেশি কিনতে হচ্ছে সেটাও কিনতে লাগবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, মাছ চাষের কথা বলি। একটা পুকুরে হয়তো 10 কিলো মাছ আছে, আমরা কি ভাবি, স্বাভাবিকভাবে 15 কিলো মাছের খাবার দিই, 15 কিলো খাবার দিই, মাছ খেয়ে তাড়াতাড়ি বেড়ে যাবে, তাড়াতাড়ি বিক্রি করে দেবো। কিন্তু বিজ্ঞান বলছে 10 কিলো মাছ থাকলে মাত্র 2 কিলো মাছের খাবার দাও। অল্প খাবার দিলে ওরা দ্রুত বাড়তে পারে, আর আমরা বেশি খাবার দিচ্ছি। আমরা 15 কিলো খাবার দিচ্ছি, বিজ্ঞান বলছে 2 কিলো খাবার দাও, তাহলে 13 কিলো খাবারের এক্সট্রা দাম আমাদের চলে যাচ্ছে। এই 13 কিলো খাবারটা যখন যাচ্ছে, পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে অনেক সময় দেখবেন অনেক পুকুরে মাছ ভেসে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। আমরা অনেকে বলি কেউ বিষ দিয়ে দিয়েছে, অনেকে বদমাইশি করে বিষ দেয়, যেটা চরম অন্যায় করে, কিন্তু অনেক ক্ষেত্রে পানি বিষাক্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে আমার 13 কিলো সারের খাবারের এক্সট্রা দাম চলে যাচ্ছে। আমরাও বলছি সরকারকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে
এদেরকে মাছ চাষ থেকে শুরু করে চাষের ব্যবস্থা করার কথা বলছি। এ কথাই যখনই বলছে আমাদের উত্তর দিতে পারছে না, আমাদের মুসলমানদের দল হয়ে যাচ্ছি, আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি, যা পাচ্ছে আমাদের দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের লক্ষ্য মানুষকে সচেতন করা। আপনার অধিকার আপনি জানুন। যেমন আজকের পর থেকে নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনাদেরকে, আপনারা এডিএসআর এর সাথে যোগাযোগ করবেন। অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়ে যায়, অনেকে সুসাইড করে নেয়। আমি অনুরোধ করব কাজ আপনারা করবেন না। কেন আত্মহত্যা করবেন? আপনাদের জন্য পশ্চিমবাংলা তথা দেশের অর্থনীতির চাকা ঘুরছে। আপনারা তো রিয়াল হিরোর দেশের, তো আপনারা কেন সুসাইড করবেন? আপনার ফসল নষ্ট হয়েছে, সেখান থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। আপনার ফসল নষ্ট হয়েছে, দলিল পর্চার জেরক্স অ্যাপ্লিকেশন লিখে বিডিও স্যারের ওখানে গিয়ে জমা দিয়ে রিসিভ নিন না। ক্ষতিপূরণ না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন না, আমরা কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের সাথে কথা বলবো। আপনারা কেন সুসাইড করবেন? অনুরোধ করছি, এ ভুল কাজ আপনারা করবেন না। আসা যাক